ওয়েলকাম টু ফিজিক্স বার্না। আজকে তোমাদেরকে ক্লাস 11 ফিজিক্সের চ্যাপ্টার গ্র্যাভিটেশন অর্থাৎ মহাকর্ষ এর প্রথম পার্ট করাবো। তো গ্র্যাভিটেশন চ্যাপ্টার শুরু করার সময় আমি প্রথমে বলবো এটা হচ্ছে সেমিস্টার 2 এর ফার্স্ট চ্যাপ্টার হিসাবে ধরা হয়। তো মহাকর্ষ অর্থাৎ গ্রহ নক্ষত্রের সম্বন্ধে একটা কৌতূহল অর্থাৎ ধারণা যে কীভাবে গ্রহ নক্ষত্ররা ঘুরছে অর্থাৎ আবর্তন করছে, প্রদক্ষিণ করছে। তো প্রথমেই যেটা বলতে চাই যে প্রাচীনকাল থেকে এই গ্রহ নক্ষত্রের সম্বন্ধে আমাদের একটা কৌতূহল থেকে যায়। এই গ্রহ নক্ষত্রের ঘোরা বা রোটেট হওয়া সেখানে একটা আকর্ষণ বল কাজ করে। আর এই আকর্ষণ বল নিয়ে আমরা আগেই ছোটোবেলাতে পড়েছি, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি বা বলা হয় কি না আকর্ষণ শক্তি হিসাবে কাজ করা হয়। তো এখন এখান থেকে আমরা প্রথমে কিছু বিজ্ঞানীদের ধারণা দেবো যে বিজ্ঞানীরা কীরকম কী ধারণা নিয়েছিলেন আর পরবর্তীকালে সেখান থেকে কীভাবে এক্সপ্লেন করেন সেগুলো সম্বন্ধে বলবো। সবসময় বলবো ভিডিওটা শুরু করার সাথে সাথে তোমার খাতায় নোট ডাউন করো যে ইম্পর্টেন্ট থিওরিগুলোকে আমি এখানে এক্সপ্লেন করব। তো ফার্স্ট যেখানে যেটা দেখবো সেটা হচ্ছে নিকোলাস কোপার্নিকাস। নিকোলাস কোপার্নিকাস ইনি সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন। এর আগে এনার আগে প্রাচীনকালে অনেকেই ভাবতেন যে পৃথিবী তার সেন্টারে থাকে আর প্রত্যেকটা গ্রহ এবং সূর্য তার চারদিকে রোটেট করে, অর্থাৎ আমাদের খালি ভাবে যেটা আমরা দেখি যে সূর্য পূর্ব থেকে পশ্চিমে যাওয়া আসা করে, সেটা কিন্তু নয়। সেটাকে পরবর্তীকালে কোপার্নিকাসের ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সূর্য একটা কেন্দ্রে থাকে অর্থাৎ এক রেস্ট অবস্থায় থাকে এবং প্রত্যেকটা গ্রহ তার চারদিকে প্রদক্ষিণ করে থাকে এবং একটা নির্দিষ্ট কক্ষপথের রেসপেক্টে রোটেট করে। এই ধারণাটা ফার্স্ট দিয়েছিলেন নিকোলাস কোপার্নিকাস। অর্থাৎ এখানে কি বলবো, সান অ্যাট রেস্ট ইন সেন্টার অর্থাৎ কেন্দ্রে থাকে অ্যান্ড অল দ্য প্ল্যানেট রোটেটস অ্যারাউন্ড সান। সানের চারদিকে রোটেট করতে শুরু করে। এই ধারণাটা নিকোলাস কোপার্নিকাস নেয়। এনার সমসাময়িক কিছু বিজ্ঞানী আছেন, যেমন হচ্ছেন গ্যালিলিও। গ্যালিলিওর এক ভ্রান্ত ধারণা ছিল যে সূর্য রোটেট করে এবং পৃথিবীর সেন্টারে থাকে। তিনি এই ধারণা দিয়েছিলেন যে সান রোটেটস অ্যান্ড আর্থ স্টে ইন সেন্টার। ইনি এই ধারণা দিয়েছিলেন। এনার পর আরও বিজ্ঞানী আছেন, যেমন আমাদের টাইকো ব্রাহে ইনি এসেছিলেন। ইনি এই বিজ্ঞানী এসেছিলেন। এনার সমসাময়িক আমাদের এসেছিলেন জোহানেস কেপলার। এই জোহানেস কেপলার ইনি যখন আসেন তখন গ্রহের গতি সংক্রান্ত 3টি সূত্র প্রবর্তন করেন। কি করেছিলেন? গ্রহের গতি সংক্রান্ত 3টি সূত্র প্রবর্তন করেছিলেন। আর এই 3টে সূত্র খুবই ফেমাস অর্থাৎ খুবই বিখ্যাত সূত্র হিসাবে ধরা হয় এবং এটাও পরীক্ষাতে তোমাদের আসে। তো জোহানেস কেপলার সেই জিনিসটা করেছিলেন, গ্রহের গতি সংক্রান্ত 3টি সূত্রকে এক্সপ্লেনেশন করেছিলেন। এরপর আমি যেটা বলতে চাই যে এনার পরে আমাদের ধারণা দেন স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটনের ধারণা ছিলেন যে গ্রহের গতি সংক্রান্ত তার মহাকর্ষ সূত্রের ধারণা দেন, অর্থাৎ যাকে বলা হয় নিউটনের মহাকর্ষীয় সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র, এটাকে ইংরেজিতে বলা হয় নিউটন গ্র্যাভিটেশনাল ল। কি বলা হয়? নিউটন গ্র্যাভিটেশনাল ল, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র হিসাবে এটাকে আমাদের ধরা হয়। এরপর এই নিউটনের মহাকর্ষ সূত্রতে আমরা কি ধারণা পাই সেগুলো সম্বন্ধে আমরা জানব। যে নিউটনের মহাকর্ষ সূত্র কি না, নিউটনের মহাকর্ষ সূত্র এক কথায় বলছে ল অফ অ্যাট্রাকশন কাজ করে। এখানে কি কাজ করে? ল অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, তাহলে অ্যাট্রাকশন উপর কাজ করে, কারণ এখানে ভর নিয়ে আলোচনা হবে। তো এই জায়গাটা একটু লিখে নেবে। এরপরে আমি যাচ্ছি যেটা স্যার আইজ্যাক নিউটন নিউটনের
মহাকর্ষীয় সূত্র বিবৃতি ও ব্যাখ্যা দেন। এবং বিবৃতি ও ব্যাখ্যাতে তিনি বলেন যে যদি দুটো বিন্দু ভরের বস্তু যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে এবং সেই দূরত্ব হচ্ছে r, ঠিক আছে, বিন্দু ভর দুটো বস্তু, এখানে ভর কাজ করছে অর্থাৎ শুধুমাত্র আকর্ষণ কাজ করবে, আর দূরত্বে যদি থাকে তাদের উপর ক্রিয়াশীল আকর্ষণ বল ভরের গুণফল বা ভরদ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক হবে এবং মধ্যাকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এপিস প্রপোর্শনাল m1 m2 হবে যখন rটা ধ্রুবক, r কনস্ট্যান্ট, ওকে। আর যখন m1 এবং m2 কনস্ট্যান্ট তখন কি আসবে না এপিস প্রপোর্শনাল 1/r²। এবং তিনি যে বিবৃতিটা দেন সেই বিবৃতিটা কীরকম একটু লিখে নিই। তিনি যে বিবৃতি দেন সেটা হচ্ছে এরকম যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পর যে আকর্ষণ বল আকৃষ্ট করে তাকে মহাকর্ষ বল বলা হয়। তাহলে এটা হচ্ছে মহাকর্ষ বলের সংজ্ঞা দেন। এরপর এই মহাকর্ষীয় সূত্রের বিবৃতি কি, এখান থেকে লিখছি আমি এটা, মহাকর্ষীয় সূত্রের বিবৃতি, মহাকর্ষীয় সূত্রের বিবৃতি। মহাকর্ষীয় সূত্রের বিবৃতি বলা হয় মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ, সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যাকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো মহাকর্ষীয় সূত্রের বিবৃতিতে বলা হয় কি যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করছে। আর এই আকর্ষণ বলের মানটা কি হচ্ছে না এদের বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক হচ্ছে এবং মধ্যাকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে। অর্থাৎ যেটা আমরা লিখলাম এপিস প্রপোর্শনাল m1 m2 এবং এপিস প্রপোর্শনাল 1/r²। অর্থাৎ এপিস প্রপোর্শনাল m1 m2 কখন হচ্ছে যখন rটা ধ্রুবক থাকছে, আর এপিস প্রপোর্শনাল 1/r² কখন হচ্ছে যখন m1 এবং m2 কনস্ট্যান্ট থাকছে। আর মহাকর্ষ বল কাকে বলবো, এটা বিবৃতি না বলে শুধু মহাকর্ষ বলের ডেফিনেশন যদি বলি তাহলে বলবো আমি কি না মহাবিশ্বে এটা মহাকর্ষ বল, মহাকর্ষ বল। তাহলে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে যে আকর্ষণ বল আকৃষ্ট করে তাকে আমরা কি বলবো মহাকর্ষ বল। আর মহাকর্ষীয় সূত্রের যে বিবৃতি সেটা আমরা এখানে দেখলাম। তাহলে এই দুটো ইকুয়েশন যে পেলাম এ পিস প্রপোর্শনাল m1 m2 আর এ পিস প্রপোর্শনাল 1/r² একসাথে লিখতে পারা যায় এ পিস প্রপোর্শনাল m1 m2/r²। আর এই প্রপোর্শনালকে ইকুয়াল করতে গেলে আমরা যে কনস্ট্যান্ট আমরা এখানে ইউজ করব সেটাকে আমরা লিখব কি ক্যাপিটাল জি ইন্টু m1 m2/r²। আর এই যে ক্যাপিটাল জিটা লিখলাম সেই জিটাকে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। কি বলা আছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যেটাকে ইংরাজিতে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে,
তো এটা কি বলা হয়, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এফ ইজ ইকুয়ালস টু জি ইন্টু m1 ইন্টু বাই আর স্কোয়ার। এবার এই ইকুয়েশন থেকে আমরা জি এর ভ্যালু জানবো, জি কী জিনিস সম্পূর্ণদের জানবো। তো শুরু করি। এরপর যতটা লিখলাম এটাকে একটু লিখতে শুরু করো। হ্যাঁ, ভিডিওটা পজ করে আমি তারপরের জায়গাটা লিখতে শুরু করছি। তো এই জি এর একক কীভাবে বার করতে হয় দেখো, যদি আমরা জি এর একক বার করতে চাই তাহলে কীভাবে বার করবো দেখো। দেখো যদি আমি সিজিএস পদ্ধতিতে বার করি, জি সমান কত লেখা যায় না, জি সমান লেখা যায় এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 ইন্টু m2। তাহলে সিজিএস পদ্ধতিতে এফের একক কী হয়, ডাইন, কারণ বলের একক হচ্ছে ডাইন। আর এখান থেকে দূরত্বের জন্য কী হবে, সেমি স্কোয়ার, দুটো ভর আছে তাহলে গ্রাম স্কোয়ার। তাহলে এক কথায় কী লিখতে পারি, ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। একইভাবে যদি আমরা এসআই করি তাহলে তখন সেক্ষেত্রে কীভাবে লিখব না, জি সমান ডাইনের বদলে লিখব নিউটন, এদিকে মিটার স্কোয়ার আর এদিকে কেজি টু দি পাওয়ার -2। আর এই যে এসআই ইউনিটে এগুলো লিখতে শুরু করবে। তাহলে সিজিএস এবং এসআই পদ্ধতিতে এই ভ্যালুগুলো আমরা লিখতে পারি। আচ্ছা, এই জায়গা থেকে আমরা কি করতে পারি এরপর না, ভ্যালুগুলো কত হয় সেই জায়গাটা আমাদের দরকার। তার মনে রাখবে যে সিজিএস পদ্ধতিতে জি এর যে মানটা হয় সেই মানটা হয় 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। আর এসআই পদ্ধতিতে যে জি এর মানটা হয় সেটা হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। তাহলে এই দুটো যে ভ্যালু রয়েছে সেই দুটো ভ্যালুকে ভালো করে একটু লিখে নিই, যে 6.67 10 টু দি পাওয়ার -8 আর -11। এছাড়া আমাদের এপিএসসিও ইউনিট করা হয় কিন্তু খুব একটা লাগে না। এপিএসসি ইউনিটের মান হয় 1.07 ইন্টু 10 টু দি পাওয়ার -9 এত পাউন্ড আর ফুট স্কোয়ার আর পাউন্ড টু দি পাওয়ার -2। কিন্তু এপিএসটা খুব একটা প্রয়োজন হয় না, হয় সিজিএস এসআই এই দুটোর মান মনে রাখবে, কারণ পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন করে। এখন এটা হচ্ছে জি এর এককগুলো আমরা ধারণা পেলাম যে জি এর একক কীভাবে কাজ করে। জি কে কী বললাম, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা। এবার এই জি এর মাত্রা কীভাবে বার করবো, জি এর মাত্রা ডাইমেনশন, কারণ এই ডাইমেনশন জানতে চাই। তো জি এর মাত্রা বার করতে গেলে উপরে বল থাকে, আর বলের জন্য কী লিখবো, ml t টু দি পাওয়ার -2। আচ্ছা, দূরত্বের জন্য কী লিখবো, এল স্কোয়ার, আর দুটো ভর আছে মানে এম স্কোয়ার। তাহলে একটা এম কেটে যাবে, নিচে একটা এম থেকে যাচ্ছে, তাহলে ওই এমটা উপরে গেলে m টু দি পাওয়ার -1, এল আর এল স্কোয়ারও হবে এল কিউ আর টি টু দি পাওয়ার -2। তাহলে এক কথায় m টু দি পাওয়ার -1 এল কিউ টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের জি এর মাত্রা হয়ে গেল। ঠিক আছে, আশা করি এটা ঠিক হয়েছে। এরপর জি এর আমরা আরেকটা কী লিখবো না, জি এর সংজ্ঞা কীভাবে দেওয়া হয়। জি এর সংজ্ঞা, যখন আমরা জি এর সংজ্ঞা লিখবো কীভাবে লিখছি দেখুন, আমরা লিখতে পারি কি এফ ইজ ইকুয়ালস টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এখন আমি যদি লিখি যে m1 এর ভ্যালুটা m2 এর ভ্যালুটা 1 আর দূরত্ব আরটাকে 1 ধরি, তাহলে তখন আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়ালস টু জি। অর্থাৎ কি বলবো, দুটি একক ভরে বস্তু কণা যদি একক দূরত্বের ব্যবধানে থাকে তাদের উপর ক্রিয়াশীল আকর্ষণ বলকে কি বলা হয়, সর্বজনীন মহাকর্ষীয় বল। ঠিক আছে, তাহলে তখন কি বলবো যে দুটি একক ভরে বস্তু যদি একক দূরত্বের মধ্যে থাকে তাদের উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বলকে কি বলা হয়, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, তো এইটা হচ্ছে তার সংজ্ঞা। এই সংজ্ঞাটার পর আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে ভেক্টরের ক্যালকুলেশন। কীভাবে ভেক্টরের ক্যালকুলেশন এখানে করতে হবে, এরপরে ভেক্টরের ক্যালকুলেশনটা দেখবে, যেটা হচ্ছে ভেক্টর ফর্ম ফর গ্র্যাভিটেশনাল ল। এই ভেক্টর রূপটা আমরা জানতে হবে। এই ভেক্টর রূপটা করার জন্য আমরা 3D একটা ফিগার লিখে নিচ্ছি, এক্স ওয়াই অ্যান্ড জেড। 3D ফিগারের উপর দুটো পয়েন্টকে আমরা তুলনা করছি, একটা m1 পয়েন্ট, একটা m2 পয়েন্ট। এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, আর এটা হচ্ছে সেন্টার ও থেকে একবার m1 আর ও থেকে একবার m2কে কানেক্ট করছি, আর m1 থেকে m2কেও কানেক্ট করছি। ও থেকে m1 পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে r1 ভেক্টর,
ও থেকে M2 পর্যন্ত দূরত্ব হচ্ছে R2 ভেক্টর, আর M1 থেকে M2 পর্যন্ত যে দূরত্বটা সেটাকে বলবো R21 ভেক্টর, আর M2 থেকে M1 হচ্ছে R12 ভেক্টর। দুটো দূরত্বর হিসাব হবে, ভালো করে একটু বুঝবে, কারণ এখানে লব্ধি কাজ হচ্ছে। দেখো, যখন R21 ভেক্টর করব তখন লিখব কি R2 মাইনাস R1 ভেক্টর। তুমি বলবে কেন? দেখো, R1 আর R21 একই দিকে আছে, ঠিক আছে, আর সেক্ষেত্রে R2টাকে যে বিপরীতে, তাহলে কি পাশে লিখলে যেহেতু R1 ভেক্টর প্লাস R21 ভেক্টর সমান R2 ভেক্টর, এটা হচ্ছে একটা ঘটনা। আর R12 ভেক্টর কত হচ্ছে না R1 মাইনাস R2 ভেক্টর। কীভাবে মনে রাখবে? 2 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ 1 2, মানে 1 থেকে 2 বিয়োগ, এভাবে হয়। তাহলে তিনটে অ্যাক্সিস ধরেছি আমরা, ধরলাম যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এখন আমরা এই দুটো জিনিসকে বলি M1 ভরের জন্য যদি M2 ভরের উপর ক্রিয়াশীল বল বার করতে চাই, M1 ভরের জন্য M2 ভরের উপর ক্রিয়াশীল বল, ঠিক আছে, তাহলে M2 ভরের উপর যখন ক্রিয়াশীল বল বার করবো তখন লিখবো F12 ভেক্টর। কি লিখবো? F12 ভেক্টর। আর এটাকে কিভাবে লিখবো না G ইন্টু M1 M2 বাই, তাহলে M1 ভরের জন্য M2 ভরের উপর ক্রিয়াশীল বল যখন বার করছি তখন লিখছি F12 সমান G ইন্টু M1 M2 বাই R21 এর স্কোয়ার ইন্টু R21 এর হ্যাট। তাহলে এটা হচ্ছে তার হিসাব। তাহলে একের জন্য 2 এর উপর ক্রিয়াশীল বল বললে 2 এর জন্য 1 এর উপর যে দূরত্ব, সেই দূরত্বর ইকুয়েশনটা এখানে কাজ করে। আচ্ছা, এটা হলো একটা। তাহলে এখান থেকে আমি ভেক্টর ফরম্যাটে লিখলে G ইন্টু M1 M2 বাই R21 কিউ ইন্টু R21 ভেক্টর, এটা হচ্ছে ইকুয়েশন। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন ধরলাম। এরপর দ্বিতীয়তে লিখলাম যে M2 ভরের জন্য M1 ভরের উপর ক্রিয়াশীল বল, এটা বার করবো। তাহলে M2 ভরের জন্য M1 উপর ক্রিয়াশীল বল যখন করব তখন F21 ভেক্টর ধরবো, আর সেটা হচ্ছে G ইন্টু M1 M2 বাই R12 কিউ ইন্টু R12 ভেক্টর। এখন মনে রাখবে যে R21 ভেক্টর এর যে মডুলাস আর R12 ভেক্টর এর মডুলাস, এরা দুজন সেম, একই হয়, অর্থাৎ সেটিকে R ভেক্টর হিসাবে ধরতে পারি, সেম। আর তাহলে আমরা লিখতে পারি কি G ইন্টু M1 M2 বাই R12 কিউকে আমরা লিখতে পারি R21 কিউ, কিন্তু R12 ভেক্টরকে আমরা কি লিখবো আর R21 ভেক্টরটাকে আমি কি লিখবো? যদি আমি এইটাকে লিখতে চাই তাহলে এটাকে সমান দিয়ে G ইন্টু M1 M2 বাই R21 এর কিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, আর এক্ষেত্রে লিখবো G ইন্টু M1 M2 বাই R21 কিউ ইন্টু এখানে লিখছি R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। তুমি বলবে কেন হলো? কেন? দেখো, R12 ভেক্টর দেওয়া আছে যার জন্যে R1 থেকে R2 বিয়োগ হয়েছে, আর R21 আছে বলে 2 থেকে 1 বিয়োগ হয়েছে। আচ্ছা, এইখান থেকে যদি ফাইনাল করি তাহলে লিখতে পারা যায়, দেখো এইটাকে এর সাথে কম্পেয়ার যদি করি তাহলে 2টাকে আগে লিখবো, 1টাকে পরে লিখবো, আর সেটা করলে এখানে একটা মাইনাস সাইন দিতে হবে, মাইনাস সাইন দিলাম, ইন্টু M1 M2 লিখলাম বাই R21 কিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, ব্যাস। আর এইটা লিখলেই লিখতে পারা যায় কি সমান মাইনাস F12 ভেক্টর। তাহলে ফাইনালি আমরা কি লিখতে পাচ্ছি যে F21 ভেক্টরের মানটা F12 ভেক্টরের সাথে সমান এবং বিপরীতমুখী কাজ করছে। যখন এই ইকুয়েশনটা শো করছি, এই ইকুয়েশন থেকে লিখতে পারা যায় কি যে F21 আর F12 কি বলেছিলাম? একের ভরের জন্য অর্থাৎ M1 ভরের জন্য M2 ভরের উপর ক্রিয়াশীল বল, আর F21 মানে কি যে M2 ভরের জন্য M1 উপর ক্রিয়াশীল বল। তাহলে 1-এর জন্য 2-এর উপর ক্রিয়াশীল বল, 2-এর জন্য 1-এর উপর ক্রিয়াশীল বল পরস্পর সমান হচ্ছে কিন্তু বিপরীতমুখী হচ্ছে, অর্থাৎ এইখান থেকে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যায়। ঠিক আছে, এখানে কি পাওয়া যাচ্ছে? ক্রিয়া ও প্রতিক্রিয়া। তার যদি বলো মহাকর্ষ বলটা ক্রিয়া ও প্রতিক্রিয়া অর্থাৎ নিউটনের থার্ড ল কি মেনে চলে, তখন বলবো অবশ্যই মেনে চলে। আর ভেক্টর রূপ যদি বানাতে যায় তখন এটি ভালো করে ক্যালকুলেশন করে দেখাবে। তো ভালো করে লিখে নাও, পজ করে পরে। আর সবসময় বলবো ভিডিওটা 1080 পিক্সেলে দেখবে, পিকচার কোয়ালিটিরও ভালো হয়ে যাবে। তো এতটা পর্যন্ত তোমাদের একটা কোশ্চেন।
এরপরে আমাদের যেটা ধারণা নিতে হবে সেটা হচ্ছে আমাদের যে মহাকর্ষ বলকে সর্বজনীন মহাকর্ষ বল কেন বলা হয়। ঠিক আছে, তাহলে সর্বজনীন কেন বলা হচ্ছে এটা ইম্পর্টেন্ট কথা। তাই দেখো যে মহাকর্ষীয় বলকে বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এই যে আমরা হেডিংটা করব যে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এই যে বলছি না ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, তো একে কেন সর্বজনীন বলা হচ্ছে। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল, এর পেছনে কী কী কারণ রয়েছে এগুলো একটু জানতে হবে। তবে এটা একটা থিওরি কোশ্চেন, তাহলে যে সর্বজনীন কেন বলা হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। তা সর্বজনীন বলার পেছনে প্রথম কারণ হচ্ছে যে আমাদের ক্ষেত্রে নিউটনের যে মহাকর্ষীয় সূত্র, সেখানে আমরা দেখতে পাই যে দুটো বস্তুকণার মধ্যে শুধুমাত্র আকর্ষণ বল কাজ করে। আর সেই আকর্ষণ বলটা যে দুটো বস্তুকণা যদি ধরে নিই, তাহলে একটা হচ্ছে M1 আর একটা M2, আর তাদের মধ্যে দূরত্ব যদি r হয়, তাহলে এফটা দেখো দুটো বিষয়ের উপর ডিপেন্ড করছে, একটা ভরের উপর ডিপেন্ড করছে আর একটা হচ্ছে দূরত্বের উপর নির্ভরশীল হচ্ছে। ঠিক আছে, তাহলে ভর আর দূরত্বের উপর নির্ভরশীল। অর্থাৎ এই আকর্ষণ বলটা তার কি অবস্থা আছে বা রাসায়নিক কি উপাদান আছে অথবা উষ্ণতা বা তাদের মাঝখানে মাধ্যম, এগুলোর উপর কখনো কোনো রকমভাবে ডিপেন্ড করছে না। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে না, যে কোন অবস্থাতে আছে, কঠিন, তরল, গ্যাসীয়, কী কী রাসায়নিক উপাদান আছে সেটা। তাহলে এই রাসায়নিক উপাদান এর উপর ডিপেন্ড করে না। আচ্ছা, মধ্যাকার দূরত্ব কিন্তু ডিপেন্ড করে, কিন্তু তার উপর উষ্ণতা কী আছে সেটার উপর ডিপেন্ড করে না। তারপর মধ্যবর্তী মাধ্যম কি আছে, এই মাধ্যম এগুলোর উপর নির্ভরশীল নয়। কি বলবো, নির্ভরশীল নয়। তাহলে এদের উপর নির্ভরশীল হয় না। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি ক্ষুদ্র দূরত্ব বা বিশাল দূরত্বের উপর যদি আলোচনা করি যে এরা মধ্যাকার দূরত্ব হচ্ছে আর দূরত্ব, কিন্তু তুমি দেখো যদি সূর্যের রেসপেক্টে যদি নেপচুনকে ধরো, ও তো একদম শেষে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো একদম সবচেয়ে বেশি দূরত্ব থাকে, তাহলে তার উপর একটা মহাকর্ষ বল কাজ হচ্ছে। আবার আমাদের আর্থ কাছে আছে, তাহলে তার উপরও মহাকর্ষ বল কাজ হচ্ছে। তবে কি, দূরত্ব যত বাড়বে তত মহাকর্ষ বলটা কমতে শুরু করবে, কারণ বলের সাথে দূরত্বটা কি হচ্ছে, বর্গের ব্যস্তানুপাতের সাথে পরিবর্তিত হচ্ছে। কিন্তু কি না, শুধুমাত্র ভর এবং দূরত্ব এই দুটোর উপর নির্ভরশীল হচ্ছে। তাছাড়া এই অবস্থা কি আছে, রাসায়নিক উপাদান, উষ্ণতা, মধ্যবর্তী মাধ্যমে এগুলোর উপর নির্ভরশীল হয় না। এত সব কারণকে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য দেখা যায় যে আমরা এই যে ধ্রুবকটাকে বলবো সেটা হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, কারণ এ শুধুমাত্র ডিপেন্ড অন ভরের উপর অ্যান্ড তার সাথে আমাদের কি না দূরত্বের উপর, বাকি আর কোনো কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। এ হচ্ছে ওই জন্য সর্বজনীন। ঠিক আছে, সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে। সর্বজনীন কথা মানে চাই সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ এ কোনোরকমভাবে কোনো অবস্থা রাসায়নিক এর উপর কোনোরকমভাবে প্রভাব পড়বে না, যার কারণে একে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এবং খুব ক্ষুদ্র দূরত্ব, তারপর বহু দূরত্ব, বেশি দূরত্ব বাড়লে এক্ষেত্রে সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে, শুধু সেক্ষেত্রে চেঞ্জ হবে। ভরের মান যদি বেশি হয় সেক্ষেত্রেও হবে, ভরের মান কম হয় সেক্ষেত্রেও হবে, কিন্তু কি না ডিপেন্ড অন ভর যদি বেশি হয় তাহলে বলটা বেশি হবে, দূরত্ব যদি বেশি হয় তাহলে বলটা কম হবে, এইগুলোর উপর ডিপেন্ড করে, যার কারণে এই মহাকর্ষীয় ধ্রুবককে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাহলে এক লাইনে যদি বলা হয়, পরীক্ষায় কোশ্চেন করে যে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবককে সর্বজনীন কেন বলা হয়, তখন বলবে যে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক শুধুমাত্র বা কেবলমাত্র ভর এবং মধ্যাকার দূরত্ব বা সংযোজিত সরলরেখার মধ্যাকার দূরত্বের উপর নির্ভরশীল। ইহা পদার্থের অবস্থা, রাসায়নিক উপাদান, উষ্ণতা, মধ্যবর্তী মাধ্যম ইত্যাদির উপর নির্ভরশীল নয়, যার কারণে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবককে সর্বজনীন বলা হয়। ব্যাস, এটুকু হচ্ছে তোমার কথা। এবার নেক্সট জায়গায় চলে যাবো, যেটা ক্যালকুলেশনে, সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় বিভব। এই দুটি জায়গা আমাকে জানতে হবে। এরপর হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ড, মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র কিভাবে কাজ করে? মহাকর্ষীয় ক্ষেত্র হচ্ছে যে কোনো আমি একক ভরে একটা বস্তুকে রাখলে তার চারধারে যতটা পর্যন্ত তা মহাকর্ষীয় বল ক্রিয়া করবে। ধরো আমি যদি একটা সারাউন্ডিং এরিয়া ধরি, তার মধ্যে এখানে একটা একক ভরের, একক প্লাস মাইনাস দেবো নয়, অর্থাৎ একক ভরে একটা বস্তু আছে, তার সারাউন্ডিং যতটা এরিয়া পর্যন্ত আর একটা বস্তুকে রাখলে তার মধ্যে কি কাজ করবে না, তার মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তা ততটা এরিয়াকে কি ধরবো না, ততটা এরিয়াকে আমরা মহাকর্ষ বল। এখানে ধরো M1 বস্তু রাখলাম,
এখানে M2 বসে রাখলাম, তাহলে এই M1 M2-র উপর আকৃষ্ট হচ্ছে, আর আকৃষ্ট হওয়া মানে হচ্ছে আকর্ষণ কাজ করছে। তার যতটা জোন বা যতটা এরিয়া পর্যন্ত এই যে আকর্ষণ বলটা কাজ করবে ততটাকে আমরা কি বলবো, মহাকর্ষীয় ক্ষেত্র বলবো, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ড। এবং সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে এইখানে ধরো একক ভরের একটা বস্তু আছে, ধরো এখানে আমরা একটা একক ভরে বস্তু আছি, আর এইখানে M ভরের একটা বস্তু আছে, আর দূরত্বে ব্যবধান আছে, তাহলে আমরা জানি কি এপি ইকুয়ালস টু জি ইন্টু M1 M2। তাহলে M1টা ছোটো হাতের M, আর M2টা যদি ধরো 1 ধরি আর মধ্যকার দূরত্ব আর ধরি, তাহলে GM ইন্টু 1/r² লিখতে পারা যায়। তাহলে কি লিখতে পারি, GM/r², হয়তো। তাহলে এটা এপ ইকুয়ালস টু GM/r², এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। তাহলে মহাকর্ষ বলটা হচ্ছে এটা। তাহলে ওই জায়গায় যদি আমরা ক্ষেত্র প্রাবল্য বার করি, অতএব যদি আমরা বলি যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত, না তখন লিখব যে অতএব মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য সেটাই কি না তার প্রযুক্ত বল, আর সেটাকে লিখব কি GM/r²। তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যটা সেখানে কি লিখব না GM/r²। তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় কি না, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য যদি আমরা সংজ্ঞা বলি তাহলে এরকম বলবো, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এর সংজ্ঞা কি হবে, যে কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে, কোনো মহাকর্ষীয় ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তার উপর একটি একক ভরে বস্তু রাখলে, তার উপর একটি একক ভরের বস্তু রাখলে যে আকর্ষণ বল ক্রিয়া করে আর যে আকর্ষণ বল লাভ করে, তাকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হয়। কি বলা হয়, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তার মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে একক ভরে বস্তু রাখলে তারপর যে মহাকর্ষীয় বল কাজ করবে তাকে বলবো কি মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে আকর্ষণ বল বা মহাকর্ষীয় বল একই কথা। তাহলে সেই এরিয়াটাকে কি বলবো না, সেই এরিয়াটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র, আর যে প্রাবল্যটা হবে সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কি হয়, GM/r²। আর এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে স্মল জি দিয়ে ডিনোট করা হয়, স্মল জি সমান ক্যাপিটাল GM/r² হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যর এটা হচ্ছে তার হিসাব। এখন এই মহাকর্ষীয় ক্ষেত্র বললে কতগুলো বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এর সিজিএস একক কি। তাহলে এর সিজিএস একক অর্থাৎ জি, এর যদি সিজিএস একক বলি তাহলে কি বলবো না, জি এর যে সিজিএস একক হবে সেটা হচ্ছে সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে যখন করব তখন সেটা ক্ষেত্রে হবে কি মিটার/সেকেন্ড স্কোয়ার। আর মাত্রা যদি বলা হয় তাহলে মাত্রা আমরা জানি কি L/T⁻²। তাহলে মাত্রা কি L/T⁻²। আর এই জিটাকে অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হিসাবেও ধরা হয়। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যর হিসাব তোমরা বুঝতে পেরেছো, মহাকর্ষীয় ক্ষেত্র বুঝতে পেরেছো। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব। অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে খাতায় নোট ডাউন করবে, হাই পিক্সেল রিজলিউশনে তোমরা দেখবে এটা। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব যেটা বলছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তার পোটেনশিয়ালে সবসময় আমরা যেটা দেখতে পাই সেখানে তার অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য এখানে পোটেনশিয়াল কাজ করে। তো পোটেনশিয়ালে প্রথমে তোমার ডেফিনেশন জানতে হবে যে পোটেনশিয়াল আলটিমেট ইউজ করা হয় কখন না, একক ভরের কোনো বস্তুকে যদি আমরা অসীম দূরত্ব থেকে মহাকর্ষের মধ্যে আনতে যে পরিমাণ বাইরে থেকে কার্য করি, এটা হচ্ছে আমার ঘটনা। তাহলে একক ভরের কোনো বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে মহাকর্ষীয় বিভব বলা হয়। তাকে কি বলছে, মহাকর্ষীয় বিভব, তাকে মহাকর্ষীয় বিভব বলা হয়।
তাহলে এটা হচ্ছে ঘটনা। একক ভরে কোনো বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে মহাকর্ষীয় বিভব বলা হয়। এটা হচ্ছে ব্যাপার। আমার জন্য যে বহিষ্ঠ এজেন্ট থাকে সেই বহিষ্ঠ এজেন্ট যে কার্য করবে সেই কার্যটাকে মহাকর্ষীয় বিভব। দেখো, অভিকর্ষ ত্বরণ কোনো একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দিই তাহলে সে কোথায় পড়বে? নিচে পড়বে। তাহলে দেখো, অভিকর্ষ ত্বরণ সবসময় উপর থেকে নিচে কাজ করছে। আর আমি যদি বস্তুটাকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যাই তাহলে তার সরণটা কী হচ্ছে? তার বিপরীতে কাজ করছে। তাহলে সরণটা ধরো এস কাজ করছে এবং এসটা কী হচ্ছে? তার বিপরীতে কাজ হচ্ছে। এখন এই হচ্ছে ঘটনা। তাহলে জি এবং এস একে অপরের সাথে কীভাবে কাজ করে? বিপরীত হিসাবে কাজ করে। এর হচ্ছে ব্যাপার। এই জিনিসটা তোমাকে জানতে হবে। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রে বিভবটা কী জিনিস? না, অসীম দূরত্বে বহু দূর থেকে যদি আমি একটা একক ভরের কোনো একটা বস্তু কণাকে মহাকর্ষের মধ্যে আনছি আর তার জন্য যে পরিমাণ কার্য করছি সেই কার্য অর্থাৎ ডাব্লু, এটাকে আমরা কি বলছি? না, সেটাকে আমরা মহাকর্ষীয় বিভব বলছি। তাহলে মহাকর্ষীয় বিভব কথাটা এক কথায় কী লিখতে পারি? যে মহাকর্ষীয় বিভব যদি ভি ধরি তাহলে সেটা হচ্ছে যে শক্তি উপরে লাগছে আর নিচে কী লাগছে? ভর। তাহলে একক ভরের বস্তুর জন্য যে পরিমাণ শক্তি বা কার্য করছি, যার কারণে উপরে শক্তি আছে, শক্তি কী রাশি? স্কেলার রাশি। তাহলে এখানে বিভবটাও কী হবে? না, মহাকর্ষীয় বিভব একটা স্কেলার রাশি হবে। মহাকর্ষীয় বিভব কি? মহাকর্ষীয় বিভব একটা স্কেলার রাশি। ইহার মান আছে কিন্তু কোনো অভিমুখ নাই। ব্যাস, এটা হচ্ছে প্রথম। এখন যদি আমি এই সিজিএস এবং এসআই ইউনিট বার করতে চাই, এর সিজিএস এবং এসআই ইউনিট, তাহলে উপরে শক্তি আছে মানে আর, আর নিচে ভর আছে মানে গ্রাম। তাহলে কী লিখবো? আর পার গ্রাম। আর এসআই যদি করি তাহলে উপরে জুল আর নিচে হচ্ছে কেজি, তার জন্য জুল পার কেজি। তাহলে দেখো, আর পার গ্রাম অথবা জুল পার কেজি, এটা হচ্ছে তার ঘটনা। এখন যদি আমি এর মাত্রা বার করতে চাই যে বিভবের মাত্রা কত, তাহলে উপরে শক্তি আছে, শক্তি বা কার্যের একক হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে ভরের জন্য এম, তাহলে এম কেটে গেলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কি লিখতে পারা যায়? এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ব্যাস, এটা হচ্ছে ঘটনা। এরপর আমি যদি এটাকে ক্যালকুলেশনে ইউজ করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে কোনো একটা বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ তার সেটা জি কাজ করছে। বস্তুটাকে যদি তার গতির বিপরীতে ডিআর পরিমাণ যদি সরান তাহলে সেক্ষেত্রে যে কার্যটা কাজ করবে সেই কার্যটা হবে -g ইন্টু ডিআর। ভেক্টর ফরম্যাটে লিখলে মাথায় ভেক্টর ফরম্যাট দিতে হবে। তাহলে এখানে যদি আমি তার সরণটাকে তার গতির বিপরীতে কাজ করি তাহলে কি লিখতে পারি? -g ভেক্টর ইন্টু ডি এর ভেক্টর হচ্ছে -dr ভেক্টর। তাহলে দেখো, আমরা কি করলাম যে একক ভরে বস্তুর ক্ষেত্রে যে অভিকর্ষ ত্বরণ হয় সেটা হচ্ছে স্মল জি সমান কি হয়? ক্যাপিটাল mg/r²। এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রফল থেকে পেলাম। এখন আমি যদি একক ভরে বস্তুটার সরণ dr যদি হয় আর সেটার জন্য যে কৃতকার্য হবে সেটা হচ্ছে -g ইন্টু dr, এটা আমরা লিখলাম। এরপর আমরা লিখতে পারি তাহলে কি সমান এসে সমান দিয়ে লিখতে পারি যে -g ইন্টু -dr, অর্থাৎ এক কথায় বলতে পারি জি এবং ডিআর, এটাকে এস না ধরে এটাকে ডিআর ধরলে আরও বেটার হয়। একে অপরের গতির বিপরীত থেকে কাজ করছে যার জন্য মাইনাস আসছে। আমি যদি এর মোট বিভব বার করি তাহলে ভি সমান কত হবে? ভি সমান ইন্টিগ্রেশন কত থেকে কত? অসীম থেকে আর দূরত্বে আসে, তাহলে ফ্রম ইনফিনিটি টু আর, তার সাথে কি লিখবো? জি ডিআর। ঠিক আছে, তাহলে ইনফিনিটি টু আর জি ডিআর। এবার এর যদি ক্যালকুলেশন করি তাহলে ভালো করে একটু পরিষ্কার করে দিই, জিনিসটা দেখবেন ক্যালকুলেশনটা কীভাবে কাজ করছে। তাহলে এর ক্যালকুলেশনে দেখো যে ভি সমান কি লেখা যায়? ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর জি ইন্টু ডিআর, এটা ক্যালকুলেশন। তাহলে স্মল জি সমান কি লেখা যায়? ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার হয়। তাহলে ইনফিনিটি টু আর ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। তাহলে ক্যাপিটাল জিএম বাইরে বেরিয়ে গেলে ইনফিনিটি টু আর, এরপর কি লিখতে পারি? ডিআর বাই আর স্কোয়ার। তাহলে ডিআর বাই আর স্কোয়ার মানে আর টু দি পাওয়ার -2 হয়। তাহলে এক কথায় কি লিখতে পারা যায়? -gm বাই আর। যদি একবারে ডাইরেক্ট করে দিই তাহলে কি লিখবো? -gm বাই আর। তাহলে এইটি হয়ে গেল তার বিভবর মান, ভি সমান হয় -gm বাই আর। এটা হচ্ছে তার ইকুয়েশন। এখন যদি এরকমভাবে ইকুয়েশনটাকে সাজায় তাহলে আমরা লিখতে পারি, দেখুন যে অতএব লিখতে পারা যাচ্ছে ভি সমান কি লেখা যায়? ইন্টিগ্রেশন জি ডিআর, এটা তো আমরা লিখেছি এইমাত্র। এবং তার সাথে আমরা লিখতে পারি তাহলে স্মল জিটা কত? না, স্মল জিটা হচ্ছে ডিভি বাই ডিআর। তাহলে স্মল জিটা কত? ডিভি বাই ডিআর। তাহলে এইটি হচ্ছে ক্ষেত্রফলের সাথে বিভবর সম্পর্ক। এটাকে কি বলা হয়? ক্ষেত্রফলের সাথে বিভবর সম্পর্ক। আর এইখানে যে স্মৃতিশক্তির মানটা পেলাম, যদি ধরো একটা ক্যাপিটাল এম ভরের বস্তু আছে
ক্যাপিটাল এম ভরের বস্তু আছে এবং সেইখান থেকে আর দূরত্বে স্মল এম ভরের একটা বস্তু আছে, তার উপর যদি আমরা বিভবটা বার করি তাহলে তখন সেক্ষেত্রে মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম জি স্মল এম বাই আর কাজ করবে, তখন হচ্ছে এইটি। ঠিক আছে, তাহলে তখন ভি সমান কত হবে? মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম ভরের বস্তু আর দূরত্বে যদি একটা স্মল এম ভরের বস্তু থাকে সেক্ষেত্রে আমাদের বিভবর ইকুয়েশন। তাহলে বিভবর মাত্রা, বিভবর একক, এগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারি এবং কীভাবে ক্যালকুলেশন হয় সেটাকেও দেখালাম। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ জায়গাটা একবার পড়ে নিতে হবে, যেটাকে আমাদের গ্র্যাভিটি বলা হয়। অভিকর্ষ কি বলা হয়? গ্র্যাভিটি। তাহলে অভিকর্ষ জিনিসটা কি না, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বলে আকৃষ্ট করে সেটাকে আমাদের অভিকর্ষ বলা হয়। অর্থাৎ ধরো যদি আমাদের একটা পৃথিবীকে ধরে নেওয়া হয়, তাহলে পৃথিবীর কেন্দ্র এখানে আর ক্যাপিটাল এম ভরের বস্তু আছে, আর পৃথিবীর রেডিয়াস হচ্ছে কত? ক্যাপিটাল আর। এবং সেই রেডিয়াস অর্থাৎ পৃথিবী কেন্দ্র থেকে আর দূরত্বে বাইরে একটা স্মল এম ভরের বস্তু আছে। কত ভরের বস্তু আছে? স্মল এম ভরের একটা বস্তু আছে। আর সেই স্মল এম ভরের বস্তু থেকে পৃথিবী পর্যন্ত যে দূরত্ব সেটাকে ধরে নিলাম স্মল আর। আর সেক্ষেত্রে কী ছিল? আকর্ষণ বলের মানটা কত হবে? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। বোঝা গেল ওটা? আচ্ছা, এই দূরত্বটাকে আমরা কত ধরে নিতে পারি? যে পৃথিবীর রেডিয়াসের বাইরে থেকে স্মল এম পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এইচ। তাহলে এক কথায় স্মল আর সমান কত? না ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ। এটা ধরে নিতে পারা যায়। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন লিখছি। আমরা এফ সমান আর একটা ইকুয়েশন কি জানি? ক্যাপিটাল স্মল এম ভরের বস্তুর উপর যদি আমরা অভিকর্ষজ ত্বরণ কাজ করি তাহলে এফ ইকুয়ালস টু এমজি লিখতে পারা যায়। এটা আমরা জানি, কারণ এফ সমান এম এ থেকে এটা পাওয়া যায়। তাহলে এই 1 আর 2 দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করে দিই তাহলে এমজি সমান কি লিখতে পারা যায়? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এখন যদি স্মল এমগুলো কেটে দিই তাহলে লিখতে পারা যায় স্মল জি সমান ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। আর এই রিলেশনটা দেখো আগে আমি সাজিয়েছি যে স্মল জি সমান কী হয়? ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। আর এই স্মল জিটাকে আরেকটা নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ। ওইখানে মহাকর্ষীয় ক্ষেত্রফল ধরেছি, আর এখানে আমরা ধরছি কি? অভিকর্ষজ ত্বরণ। এটিকে ইংরাজিতে বলা হয় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর অভিকর্ষজন কি ত্বরণ কি? অভিকর্ষ বলের প্রভাবে অবাধে কোনো গতিশীল বস্তু পৃথিবী যে আকর্ষণ বলে নিজের দিকে টানে সেই ত্বরণটাকে বলা অভিকর্ষ ত্বরণ। আর সবসময় মনে রাখবে, পৃথিবী যদি এইটা হয় অর্থাৎ পৃথিবীর উপরে আমরা বাস করছি, সেই পৃথিবীর দিকে সব বস্তুকে টানছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ অভিমুখ সবসময় নিম্ন অভিমুখে অর্থাৎ পৃথিবীর দিকে কাজ করে। তাহলে এটা হচ্ছে জি এর হিসাব। আর তার বিপরীতে যদি আমরা কোনো একটা বস্তুকে নিয়ে যাই তখন মাইনাস জি বলা হয়। আর এই অভিকর্ষ ত্বরণে যেহেতু মান এবং অভিমুখ আছে, কারণ এখানে ত্বরণ আছে আর ত্বরণে মান অভিমুখ দুটোই থাকে, যার কারণে এই অভিকর্ষ ত্বরণকে আমাদের ভেক্টর রাশি হিসাবে ধরা হয়। কী রাশি ধরা হয়? ভেক্টর রাশি। এর যখন সিজিএস একক ধরবো তখন এর মান হচ্ছে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর যখন এসআই করবো তখন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যখন এপিএসসি করবো তখন 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। আর এই যদি আমরা মাত্রা করি তাহলে দেখো ত্বরণের মাত্রা কী হয়? এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এর মাত্রা কী হবে? এল টি টু দি পাওয়ার -2। ব্যাস, এটাই হলো ব্যাপার। যদি কোনো একটা বস্তু, এখানে দেখো এই ইকুয়েশনটার মধ্যে যে যদি কোনো একটা এম ভরে স্মল এম ভরের বস্তু যদি আর দূরত্বের ব্যবধানে থাকতো, ঠিক আছে, তাহলে তখন সেক্ষেত্রে কী হতো? যদি স্মল আরটা ক্যাপিটাল আর এর সাথে সমান, অর্থাৎ যে স্মল আর ধরেছি সেটা হচ্ছে ধরে নিলাম রেডিয়াসের মধ্যেই আছে, তাহলে তখন সেক্ষেত্রে স্মল জি সমান ক্যাপিটাল জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়েশন হতো। আর মনে রাখবে ক্যাপিটাল আরটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস, ক্যাপিটাল আরটা কি? পৃথিবীর ব্যাসার্ধ বা পৃথিবীর রেডিয়াস। আর এর ভ্যালু সবসময় আমরা যখন ক্যালকুলেশন করবো 6400 কিলোমিটার হিসাবে ধরবো। কত? 6400 কিলোমিটার। এখন পৃথিবীর ঘনত্বের উপর যদি আমি রিলেশন বানাই তাহলে সেটা কীরকম হবে সেটা দেখো। এতটুকু পর্যন্ত হয়ে গেছে। এবার পৃথিবীর ঘনত্বের উপর রিলেশন, যে পৃথিবীর ঘনত্ব কীভাবে বার করব? পৃথিবীর ঘনত্ব, ডেন্সিটি অফ আর্থ। দেখো পৃথিবীর ঘনত্বের উপর যদি আমরা আলোচনা করি, পৃথিবীটাকে একটা নিরেট গোলক হিসাবে ধরছি, আর যার কেন্দ্র থেকে ক্যাপিটাল আর দূরত্বে কোনো একটা বস্তুর জন্যে আমরা তার ঘনত্ব বার করব।
তাহলে ধরি পৃথিবীর ঘনত্ব, পৃথিবীর ভর আগে ধরি পৃথিবীর ভর হচ্ছে কত না, সেটা হচ্ছে ক্যাপিটাল এম, ব্যাসার্ধ হচ্ছে কত ক্যাপিটাল আর, আর ঘনত্ব হচ্ছে রো। এবার পৃথিবীকে একটি নিরেট গোলক হিসাবে ধরে নিলে, পৃথিবীকে একটি নিরেট গোলক হিসাবে ধরে নিলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আয়তন কত হবে না, গোলকের আয়তন হয় কত 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। তাহলে আমরা জানি কি না, রো সমান ঘনত্ব, যদি রো ধরি তাহলে রো সমান কত হয় m/v। তাহলে m সমান কত হবে রো ইন্টু ভি। তাহলে রো ইন্টু ভি এর জায়গায় কত লিখতে পারি 4/3 পাই আর কিউ। তাহলে এক কথায় লিখতে পারা যায় 4/3 পাই আর কিউ রো। এটা কি বেরোলো এমটা। যখন এই এমটা বেরিয়ে গেল, আমরা ইকুয়েশনে এইমাত্র পড়েছি কি যে স্মল জি সমান কি ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার যদি স্মল আরটা ক্যাপিটাল এর সমান হয়, এইমাত্র ইকুয়েশনে লিখলাম। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা পুট করি, তাহলে ক্যাপিটাল জি ইন্টু, ধরো এমটাকে পৃথিবীর ভর ক্যাপিটাল এম ধরেছি, তাহলে ক্যাপিটাল এম দিয়ে যদি ইকুয়েশনটা করি, তাহলে তখন লিখতে পারি 4/3 পাই ক্যাপিটাল আর কিউ রো বাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার আর কিউ কেটে গেলে আর থাকবে, তাহলে এখান থেকে লিখতে পারা যায় 4/3 পাই জি আর রো। তাহলে সেটা হচ্ছে স্মল জি। তাহলে এইখান থেকে আমরা যদি রো বার করি, তাহলে লিখবো কি 3g/4 পাই আর, ঠিক আছে। তাহলে 3g/4 পাই আর ক্যাপিটাল জি, ব্যাস এটা হচ্ছে ইকুয়েশন 3g/4 পাই আর ক্যাপিটাল জি। তাহলে এইটিতে আমরা দেখতে পাবো যে স্মল জির সাথে ক্যাপিটাল জি রিলেশন, এছাড়া স্মল জির সাথে ঘনত্ব রো এর ইকুয়েশন কীভাবে কাজ করে সেটা আমরা দেখতে পেলাম, যে এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব রেসপেক্টে এটা রিলেশন। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ঘনত্বর সাথে, ঘনত্ব রো এর সহিত অভিকর্ষ ত্বরণের সম্পর্ক, অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক, অভিকর্ষ মানে স্মল জি, এদের দুজনের সম্পর্কটা এখানে বার করে নিলাম। তাহলে এদের দুজনের এটা সম্পর্ক, ব্যাস এটা হচ্ছে ব্যাপার। এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে পৃথিবীর ত্বরণ আর বস্যু ত্বরণের মধ্যে পার্থক্য, যে কোন ত্বরণটা বেশি, পৃথিবীর ত্বরণ না বস্যু ত্বরণ। তাহলে দেখো পৃথিবীর ত্বরণ সহিত বস্তু ত্বরণ, তাহলে পৃথিবীর ত্বরণের সাথে বস্যু ত্বরণ একটা সম্পর্ক ধরুন। যদি বস্যু ত্বরণ ধরে নিই, তাহলে বস্যু ত্বরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি স্মল এ, আর সেটা লেখা যায় a/স্মল এম, এটা হচ্ছে বস্যু ত্বরণের ক্ষেত্রে লিখতে পারা যায়। আর পৃথিবীর ত্বরণের ক্ষেত্রে কি লিখতে পারা যায় না, পৃথিবীর ত্বরণের ক্ষেত্রে যদি a ড্যাশ ধরে নিই, তাহলে সেটা হচ্ছে a/ক্যাপিটাল এম। এবার এখন তোমরা বলো, যদি ধরে নিই যে প্রযুক্ত বলটা কনস্ট্যান্ট, যে ধরি প্রযুক্ত বল হচ্ছে কনস্ট্যান্ট, এফটা হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে আমরা একটা জিনিস জানি যে ক্যাপিটাল এমটা সবসময় স্মল এমের থেকে বেশি, কারণ ক্যাপিটাল এমটা কি পৃথিবীর ভর, আর নো ডাউট পৃথিবীর ভরটা কোনো একটা বস্তুর ভরের তুলনায় সবসময় কী হবে না বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি যে a'/a যদি করি, তাহলে লিখতে পারা যাবে f/ক্যাপিটাল এম আর f/স্মল এম, অর্থাৎ এফ যদি ক্যান্সেল করে দিই স্মল m/ক্যাপিটাল এম, আর এটা ইকুয়েশন কী হবে <1, আর <1 হলে a'/a, এটাও কী হবে <1, অর্থাৎ a' ইজ <a। আর এটাকে কি ধরেছিলাম বস্তুর ত্বরণ, আর a' কি পৃথিবীর ত্বরণ। তাহলে এখান থেকে কি প্রমাণ করা গেল যে বস্তুটা পৃথিবীর দিকে আসবে, কখনো পৃথিবী বস্তুর দিকে যাবে না, অর্থাৎ কোনো পৃথিবীর উপর বস্তুটা পৃথিবীর দিকে পড়বে, তাহলে এটা যদি পার্টিকেল হয়, তাহলে পার্টিকেলটার ত্বরণ কোন দিকে হবে পৃথিবীর দিকে, কখনো পৃথিবী ওই বস্তুটার দিকে ছুটে যাবে না, কারণ বস্তুর ত্বরণটা পৃথিবীর ত্বরণের থেকে কি বহুগুণে বেশি। আর যার কারণে আমরা দেখতে পাই যে বস্তুর ত্বরণ সবসময় পৃথিবীর ত্বরণে বেশি, যার জন্য বস্তু পৃথিবীর দিকে এসে পড়বে, ধেয়ে আসবে বা ছিটকে পড়বে, কখনো পৃথিবী বস্তুর দিকে ছিটকে যাবে না। তো এতটা পর্যন্ত একটা ক্লাসকে করলাম, এটা হচ্ছে পার্ট 1-এর ভিডিওর মধ্যে পড়ে, পরের ক্লাসে আরেকটা পার্ট করব, তারপরে আরেকটা ক্লাস করব, এইভাবে একটা নির্দিষ্ট পার্ট ধরে করব, একসাথে পুরোটা করার কোনো প্ল্যান নাই আমার। এছাড়া এমসিকিউ, তার সাথে প্রবলেম সেট, এগুলো সলিউশন করব। তো ভিডিওটা অবশ্যই দেখো কন্টিনিউ, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের নোট করতে শুরু করবে, নোট করতে করতে কন্টিনিউ শুরু করবে।
তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো বাই, থ্যাংক ইউ।